নমস্কার, আমি মনীষা। আজকে একটি নতুন গল্প পাঠ করব বলে আপনাদের কাছে নিয়ে এসেছি। গল্পটির নাম অন্য লোক, লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। আর যে বইটি থেকে পাঠ করে শোনাবো বইটির নাম হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের নির্বাচিত 50। প্রচ্ছদটি এইরকম। সাহিত্যম প্রকাশনের বই এটি। এই জন্য প্রচ্ছদটি দেখালাম কারণ প্রচ্ছদের ওপর বই কেনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, অন্তত আমার ক্ষেত্রে এটা খুব হয়। কারণ প্রচ্ছদ পছন্দ হয়ে গেলে সেই বইটি কিনতে আমার ভীষণ আগ্রহ জন্মায়, সেজন্য প্রচ্ছদটি দেখালাম। গল্পে ফিরি। গল্পের নাম অন্য লোক। চোরা একটি অস্বস্তি নিয়ে ট্রেনে উঠেছিল সুমিতা। দিল্লি আসার সময় তারা ছিল মা আর মেয়ে। অতএব এসি 2 টায়ারে ওপরে নিচে শুতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু ফেরার পথে সে একা, এবং আপার বার্থ জুটেছে কপালে। 4-5 বছর আগে হলে কোনো সমস্যা ছিল না, সুমিতা তরতরিয়ে উঠে যেত। ইদানিং শরীর বেশ ভারীর দিকে, লোহার সিঁড়ি বেয়ে বাঙ্কে চড়ার কথা ভাবলেই গা কেরম শিরশির করে ওঠে। তার উপরে রাতে 1-2 বার বাথরুম যেতে হয়। প্রত্যেকবার নামা ওঠা কি ঝকমারি। কেন যে কটা পয়সা বেশি খরচ করে প্লেনে গেল না, এখন যে সে কি করে। সিটের তলায় ট্রলি সুটকেসখানা ঢুকিয়ে সুমিতা চোখ বোলালো কূপে। জানলায় এক মধ্যবয়সী বাঙালি, যাত্রী তালিকা অনুযায়ী যার নাম ডি মিত্র, বয়স 51। সামনে এক দক্ষিণী দম্পতি, নাকে হীরের নাকছাবি, স্থূলকায় মহিলা নিচের সিটে থাকবেন, এটাই স্বাভাবিক। ভরসা একমাত্র ডি মিত্র। কপাল ঠুকে বলে ফেলবে। আর চোখে ভদ্রলোককে আরেকবার নিরীক্ষণ করলো সুমিতা। গোলগাল মুখ, চোখে চশমা, মাথার সামনে চুলখানি পাতলা হয়ে এসেছে। প্যান্টে গোজের শার্ট ছাপিয়ে নেয়াপাতির ভুঁড়ি দৃশ্যমান। তবু সব মিলিয়ে মোটামুটি সৌম্য দর্শন বলা যায়। এমন একটা লোকের কাছে আবেদন পেশ করা কি খুব ভুল হবে? অবশ্য মুখের উপর না বলে দিতে পারে, বলতেই পারে। চেহারায় সভ্যভব্য হলে যে বিবেচক হবে এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। আর বাঙালি হিসেবে সুমিতার যে বিশেষ সুবিধা মিলবে তারই বা নিশ্চয়তা কতটুকু। যাকে যাক, এত 7-5 ভেবে হবেটা কি? সুমিতার জীবনে কোন যাত্রাটাই বা খুব সুখের হয়েছে? নয় আর একটা রাত দুর্ভোগ পোহালো। নেহাত 47 বছরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আর মর্জি মাফিক চলে না, তাই না দুশ্চিন্তা? ভাবনার মাঝেই মৃদু ঝাঁকুনি। রাজধানী এক্সপ্রেস নড়ে উঠেছে। সঙ্গে সঙ্গে মিত্রমশাইয়ের ধ্যানও ভঙ্গ হলো যেন। কবজি ঘড়িতে দৃষ্টি ফেলে আপন মনে বললেন, পাক্কা 12 মিনিট লেট। বাচন ভঙ্গিতে কোনো বিরক্তি নেই, বরং যেন খানিক কৌতুক। সুমিতার মুখে আপনা আপনি কথা এসে গেল। রাজধানী আজকাল প্রায় লেট করছে। গত বুধবারই তো 1.5 ঘন্টা দেরিতে পৌঁছলো। মাত্র? আমি তো একবার দিল্লি রিচ করেছিলাম বিকেলে। দিনটা পুরো চৌপাট। অফিসের কাজের 12টা বাজলো, ফালতু একদিন ওভারস্টে করতে হলো। হ্যাঁ, এই গাড়িটা পাংচুয়ালিটি মেনটেন না করলে কাজের লোকেদের খুব অসুবিধা। সুযোগ পেয়ে সুমিতাও আলাপ জমাতে শুরু করলো। দরকারি কথা পারার আগে একটু মেপে নেওয়া দরকার আর কি। সামনের দক্ষিণী দম্পতিকে ঝলক দেখে নিয়ে বলল, আপনি বুঝি প্রায় দিল্লি যান? পেটের দায় বড় দায়, নইলেই পচা শহরে আর কে পা রাখে? কেন পচা কেন? ধুত, যন্ত্রের মতো সবাই শুধু ছুটছে, লাইফ নেই। লোকজন লাভ ছাড়া কিচ্ছু বোঝে না। হাসতে হাসতেই বলছিল ভদ্রলোক। হঠাৎই ভুরুতে ভাঁজ। কয়েক পল স্থির তাকিয়ে রইল সুমিতার মুখের পানে। তারপর কেমন যেন বিস্ময় সুরে বলল, আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? সুমিতা থতমত। ঢোকিলে বলল, আমাকে? হ্যাঁ। আপনি থাকেন কোথায়? কলকাতায়। সেটা তো বোঝাই যাচ্ছে, দিল্লির নিন্দে সেরকম কোনো চটলেন না। লোকটা হাসছে। বইটা মুড়ে রাখলো পাশে। কলকাতার কোথায়? রানীকুঠি কি? না তো, যোধপুর পার্ক। যা, মিলল না। লোকটা ঘাড় দোলালো, থামলো হঠাৎ। ফের প্রশ্ন, চাকরি করেন?
হ্যাঁ, করি একটা। অফিস কি ক্যামাক স্ট্রিটে? এবার সুমিতা বেশ অস্বচ্ছন্দ। থামলো হঠাৎ। লোকটা কেমন গায়ে পড়া ধরনের না? একটু খ্যাপাটেও মনে হচ্ছে যেন। যে যে কথা বলি সুমিতা কি ঝঞ্ঝাট ডেকে আনলো? জবাবটা তাও ভদ্রভাবেই দিল সুমিতা। অল্প হেসে বলল, এটাও মিলল না, আমার অফিস সল্ট লেকে। তাহলে বোধহয় গুলিয়ে ফেলছি। অনেক সময় এক একজনকে দেখে যা চেনা চেনা লাগে। আপনি কিছু মাইন্ড করলেন না তো? সুমিতার হ্যাঁ না কিছুই বলল না, ঠোঁট ফাঁক করলো শুধু। রেল কর্মচারী বেডরোল দিয়ে যাচ্ছে। চাদর, বালিশ, কম্বল, তোয়ালে গুনে গুনে রাখলো ওপরের বার্থে। বিরস মুখে সেদিকে একবার অযথা দৃষ্টি নিক্ষেপ করলো সুমিতা। তারপর ছোট একটা শ্বাস ফেলে চোখ মেলেছে জানলার কাঁচে। বাইরে এখন ফটফটে আলো, তবে রঙিন কাচের মধ্যে দিয়ে কেমন যেন নিষ্প্রভ দেখায় বিকেলটাকে, যেন মরা মরা। ঝমর ঝমর শব্দ তুলে ট্রেন একটা বড়সড় স্টেশন পেরোলো। ফের সেই ছায়া ছায়া গাছপালা, মলিন প্রান্তর। বুকটা সামান্য ভারী হয়ে এলো সুমিতার। মিমি যে এখন কি করছে কে জানে। এই ভরা বিকেলে নিশ্চয়ই হোস্টেলের ঘরে নেই। একা থাকার মেয়ে তো সে নয়, নির্ঘাত বন্ধু বান্ধব জুটিয়ে ফেলেছে। মায়ের কথা মনে পড়ছে কি গল্প আড্ডার ফাঁকে? সম্ভাবনা কম। আজ অবশ্য স্টেশনে আসতে চেয়েছিল, সুমিতাই নিষেধ করলো। শহরটা মিমি নতুন, অতটা পথ আবার একা একা ফিরবে। যতই কইয়ে বইয়ে হোক, একটু সাবধান থাকাই ভালো। দিল্লির সম্পর্কে যা এক একখানা খবর বেরোয়, হাড় হিম হয়ে আসে। ম্যাডাম, আপনার জল। ঈষৎ চমকে ট্রেনের লোকটার হাত থেকে বোতলটা নিল সুমিতা। দেওয়ালের আংটায় ঝুলিয়ে দেবে কিনা ভাবলো কিছুক্ষণ। উঠতে ইচ্ছা করছে না। কোলে নিয়ে বসে থাকাটাও বিরক্তিকর। পাশে রাখবে? যা তুলছে ট্রেন, গড়াগড়ি খাবে না তো? সুমিতার দোদুল্যমানতা টের পেয়েছেন মিত্রমশাই। প্রায় অন্তর্যামের মতো বলল, আমাকে দিন না, বোতলটা রেখে দিচ্ছি। সুমিতা বোতলটা বাড়িয়ে দিল, থ্যাংক ইউ। বোতলটা খাপে গুজে পলকা হাসলো লোকটা। আবার বইটা তুলছিল। কি ভেবে থেমেছে। ঘাড় হেলিয়ে বলল, ম্যাডামের কাছে একটা নিবেদন ছিল। কি বলবে রে বাবা? সুমিতা প্রশ্ন করার আগে লোকটা স্বর বেজেছে, যদি অনুমতি দেন আমি ওপরে বার্তা নিতে চাই। আপনার নিশ্চয়ই নিচে খুব একটা অসুবিধা হবে না? এই যে মেঘনা চাইতেই বৃষ্টি। সুমিতার হৃৎপিণ্ড হঠাৎ প্রায় চলকে উঠল। খুশি গোপন রাখতে পারল না, বরং একটু উচ্ছ্বাসী ফুটেছে গলায়। না না, প্রবলেম আর কিসের? উঠতে না হলে তো আমিই বেঁচে যাই বাবা। স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স বলুন তো, দুজনের ইচ্ছেটা কেমন মিলে গেল। আমারও নিচের বার্থ একদম পোষায় না। লোকটা সত্যি একটু পাগল আছে। সুমিতা হেসে ফেলল। কথা বলার জন্যই বলল, কি বই পড়ছেন? একটা গল্প সংকলন। আপনার বুঝি গল্প উপন্যাসের নেশা আছে? উপন্যাসও পড়ি, তবে ছোট গল্প আমায় বেশি টানে। সে কি, উপন্যাসই তো লোকে গোগ্রাসে গেলে। যার যেমন পছন্দ। আমি হলাম ছোট গল্পের পোকা। এক একটা স্টোরি মানে জীবনের এক একটা ভগ্নাংশ। কিংবা ধরুন কোন একটা মুহূর্ত দিব্যি দিব্যি খেলে খেলে বেরিয়ে গেল, পরে কি ঘটবে তা নিয়ে কল্পনাকেও বেশি ছোটানো যায়। তেমনি গল্প হলে মনে একটা রেশও থেকে যায়। ও বাবা, আপনি তো দেখছি রীতিমতো সাহিত্য রসিক। অতটা কমপ্লিমেন্ট দেবেন না। ভালো লাগে তাই পড়ি, সময় কাটে। ভদ্রলোক মুচকি মুচকি হাসছে। আপনার বোধহয় বাতিকটা নেই? এককালে খুবই ছিল, এখন সময়ের অভাব, চোখটাও একটু গন্ডগোল করছে। তবে মনের মতো বই পেলে এখনো পড়ি। আমার মিসেস আবার ওই লাইনে হাঁটেন না। বই দেখলে তার গায়ে জ্বর আসে। সে হলো গিয়ে টিভির ভক্ত। বাংলা, হিন্দি, কোন চ্যানেলে কখন কি সিরিয়াল চলছে সব তার মুখস্থ। সেও তো এক ধরনের গল্পের নেশাই হলো। ধুত, ওগুলো সব আজগুবি কাহিনী, চড়া পর্দার নাটক। জীবনে যা ঘটে না কখনো, দুমদাম এর সঙ্গে ওর অদ্ভুতভাবে দেখা হয়ে যাচ্ছে। একজন যাকে বিয়ে করছে, দেখা যাচ্ছে সে অন্য কারো বউ কিংবা অন্য আরেকজনের বর। লোকটা হা হা করে হাসলো। এই তো দেখুন, আপনাকে আমার কেমন চেনা চেনা লাগলো, কিন্তু সত্যি কি আগে কখনো দেখেছি?
টিভির গল্প হলে এটাকেই হয়তো একটা লিঙ্ক করে দিত, ঝ্যাং ঝ্যাং বাজনা বাজতো, আর অমনি আমার মনে পড়ে যেত 25 বছর আগের আপনি। মিত্রমশাইয়ের প্রলাপ শেষ হলো না। সুমিতার ব্যাগে মোবাইলের ঝংকার। তাড়াতাড়ি বার করে মনিটরে নাম দেখে হৃদয়ে খুশির চিনচিন। সেলফোন কানে চেপে সুমিতা বলল, হ্যালো মিমি, কি বলছিস? আমি কি বলবো, তুমি তো বলবে। ঠিকঠাক উঠেছো তো? ট্রেন ছাড়ার এতক্ষণ পর খোঁজ নেওয়ার সময় হলো তোর? তাও তো নিলাম। বাবা করেছে ফোন? তার ভারী বইয়ে গেছে। জানে তো গরু ঠিক গোয়ালে ফিরবে। তুমি বড্ড সেন্টু খাও মা। আবার বাত ম্যানেজ হলো? হুম। কোনো লোক নিশ্চয়ই? হুম। ইয়াং না সুড্ডা? দিমিত্রকে টেরিয়ে একবার দেখে নিল সুমিতা। না, ড্যাবডেবিয়ে তাকিয়ে নেই। ফের বইয়ে ডুবেছে। তবু গলা নামিয়ে বলল, মাঝামাঝি। ওয়াও, তাহলে তো তোমার সঙ্গে ম্যাচিং। কটাককে ঘায়েল করলে বুঝি? এই, কানমোলা খাবি? মার সঙ্গে ফাজলামি হচ্ছে? আরে রাত্রিটা চালিয়ে দাও, বাবা টেরও পাবে না। ফের ফুক করি? আচ্ছা বাবা, আচ্ছা, রাখছি রাখছি। সকালে কল করবো। ঠিক মতো খাওয়া দাওয়া করো কিন্তু। নাক কুচকে অর্ধেক ফেলে দিও না খাবার। শোন, ওটা তোর বাবার অভ্যেস, আমার নয়। বেশি টোটো করিস না, পড়াশোনায় মন দে। ব্যাস, জ্ঞান শুরু হয়ে গেল। ছাড়ছি। ফোন অফ করে নিজের মনে হাসলো সুমিতা। মিমিটা যাচ্ছে তাই হয়ে যাচ্ছে দিন দিন। মুখে কোনো লাগাম নেই। অবশ্য মেয়ের এই বন্ধু বন্ধু ভাবটা এখন বেশ ভালো লাগে। বিকেলে জলখাবার পরিবেশিত হচ্ছে। টকাটক ট্রে ধরিয়ে দিয়ে গেল হাতে। প্লেটে একখানা করে ঢাউ সিঙ্গারা, এক চিলতে কেক, বিস্কুট, লজেন্স, সঙ্গে টি ব্যাগ আর চিনি, দুধ, সসের পাউচ এবং একটি করে গরম জলের ফ্লাস্ক। মিত্রমশাই বই সরিয়ে ছোট্ট আড়মোড়া ভাঙলেন। আহ্লাদিত স্বরে বললেন, ওফ, কখন থেকে যে প্রাণটা চা চা করছে। সুমিতার মন এখন দিব্যি ফুরফুরে। ভদ্রতা করে বলল, বানিয়ে দেব নাকি? মোটেই না। আমি হলাম সেলফ হেল্প ম্যান, আর আমার হাতে চা দারুণ খোলে। বাড়িতে সকালের চা তো আমি প্রথম বানাই। বাহ, আপনি তো খুব কাজের লোক। আমার কর্তাটি তো এক গ্লাস জলও গড়িয়ে খেতে পারেন না। তার জন্য কিন্তু আপনারাই দায়ী ম্যাডাম। ইচ্ছে করে হাজব্যান্ডকে ঠুটো জগন্নাথ করে রাখেন, ভাবেন এতে সংসারের গুরুত্বটা আপনার হাতে রইল। এটা কিন্তু মশাই শরৎচন্দ্রের ডায়লগের মতো শোনালো। বেড়ে বলেছেন তো? শব্দ করে হেসে ওঠেন ভদ্রলোক। হাসতে হাসতে নিপুণ হাতে গরম জল ঢাললেন গ্লাসে। টি ব্যাগ ডুবিয়ে নাড়ছেন ডুগডুগ শব্দে। চোখ নামিয়ে বললেন, চিনি দুধ চলবে? কি কাণ্ড, আপনি দেখছি আমারটা বানাচ্ছেন। আপত্তি আছে? অভ্যেস নেই যে। একদিন তাহলে পড়া চেঞ্জ। সার্টিফিকেট খানা শুনতে শুনতে আমিও তাহলে তাড়িয়ে তাড়িয়ে চায়ে চুমুক দিই। না, গড়পড়তা পাতাতেও দিব্যি স্বাদে এনে দিয়েছে খ্যাপা লোকটা। একেই বোধহয় বলে হাতের গুণ, যা থাকলে অতি সাধারণ উপভোগ্য হয়ে ওঠে, আলাদা মেজাজ এনে দেয়। মিত্রমশাইও চা খাচ্ছেন চুকচুক। সিঙ্গারায় কামড় বসিয়ে বললেন, কে ফোন করেছিল? মেয়ে? খুব কৌতূহলী তো। বই পড়ার ছলে ছলে কান পেতে শুনেছে। স্বভাব মতো সুমিতা হয়তো বিরক্তই হতো, এখন হেসে ফেললো। মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওকে দিল্লিতে রাখতেই তো আশা। জেএনইউতে চান্স পেয়েছে, এমএ পড়বে। কি সাবজেক্ট? ইন্টারন্যাশনাল রিলেশন। ওরে বাবা, সে তো বড় কঠিন বিষয়। পরিবারের মধ্যে রিলেশন টিকিয়ে রাখতেই লোকে হিমশিম খাচ্ছে, এ যে একেবারে আন্তর্জাতিক সম্পর্ক। রসিকতাটা টুক করে কানে বাজলো সুমিতার। কেন যে বাজলো? আলগাভাবে বলল, না না, অত সিরিয়াস কিছু নয়। পল সায়েন্স আর ইতিহাস মিলিয়ে জুলিয়ে একটা সাবজেক্ট আর কি। হুম। তা আপনার কি একটি মেয়ে? হ্যাঁ, সবেধন নীলমণি। তাকে এত দূর পাঠিয়ে দিলেন? সুমিতার বুকে যেন একটা স্যাঁতস্যাঁতে বাতাস বয়ে গেল। তার একটু ইচ্ছে ছিল না, কিন্তু মিমি এমন জেদ ধরলো, অঞ্জনও মেয়ের তালে তাল দিয়ে গেল সমানে। আদ্র স্বর গোপন করে সুমিতা বলল, মেয়ের পড়াশোনায় বাধা দেব নাকি? সে একটা ভালো জায়গায় হায়ার স্টাডি নেবে, তার কেরিয়ারের প্রশ্ন। কি জানি বাবা, আমি হলে তো ছাড়তে পারতাম না। বিয়ে হয়ে চলে যাবে ভাবলেই ভেতরটা কিরম ছ্যাঁত করে ওঠে। আপনারও বুঝি একটি? হ্যাঁ, ছেলেও আছে একটি, ছোট।
মাধ্যমিক দিয়ে এবার 11। মেয়ের সামনের বছর বিএ ফাইনাল, তারপর এমএ পড়লে তো ভালো, নইলে কাছে পিঠে একটা সম্বন্ধ দেখে। তার কি চাকরি বাকরির ইচ্ছে নেই? তেমন একটা উদ্যোগ তো দেখি না। বলেছি আজকালকার দিনে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি। তা সে গায়ে মাখলে তো। ভদ্রলোক হাত উল্টোলো। মার লাইনেই যাচ্ছে আর কি। ও, আপনার মিসেস বুঝি হাউসওয়াইফ? পুরোপুরি। বিয়ের সময় অবশ্য একটা চাকরি করতো, মাস্টারি। মেয়ে হওয়ার পর সেই যে গর্তে ঢুকলো, আর বেরোলো না। তাই নাকি? হ্যাঁ, সন্তান পালন, সংসার, চাকরি সব নাকি একসঙ্গে সম্ভব নয়। অনিচ্ছেটা জেনুইন বুঝে আমিও আর জোরজার করিনি। নিজের ইচ্ছেটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া কি ঠিক বলুন? এই বয়সে পৌঁছে চাকরি না করার কথা সুমিতা তো আর ভাবতেই পারে না। গলায় তাই বুঝি খানিক ঠাট্টা সুর এসে গেল। বটেই তো। কেউ যদি স্বেচ্ছায় গৃহবন্দী থাকতে চায়। আসলে ওর গৃহকন্যা থেকে শখটা বেশি। আমিও ব্যাপারটা মেন্টালি অ্যাডজাস্ট করে নিয়েছি। নয় সংসারের জন্য একটু বেশি খাটলাম। পাগলাটে লোকটাকে সামান্য উদাস দেখালো। আলটিমেটলি মানুষ কি চায় বলুন তো? সবাই মিলে খানিক সুখের শান্তিতে বাঁচা। তা তা একাই যখন মোটামুটি চালিয়ে নিতে পারছি, সংসারে দুটো কম পয়সা এলে সুখে আর এমন কি ঘাটতি পড়বে? একজন অপরিচিত মহিলাকে এত কিছু শোনানোর কি প্রয়োজন? নাকি সুস্মিতার প্রশ্রয় পেয়ে বাড়তি বকবক শুরু করেছে লোকটা? তবে কথাগুলো যেন সুমিতাকে ছুঁয়ে যাচ্ছিল। সে আর অঞ্জন মিলে যা উপার্জন করে তাতে তাদের উচ্চ মধ্যবিত্তই বলা যায়। যোধপুর পার্কের মতো অঞ্চলে 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আধুনিক জীবনের যাবতীয় উপকরণ সেখানে মজুত আছে। তবুও তারা কি খুব শান্তিতে থাকে? অঞ্জন তো রীতিমতো হাইপার টেনশনের রোগী। অফিসে 4-5 ধাপ উঠেও তার সদাই উদ্বেগ, এই বুঝি কেউ তাকে ল্যাং মেরে দিল। কাউকে বিশ্বাস করতে পারে না। অদ্ভুত এক অতৃপ্তিতে ভুগছে সে। ছোটখাটো ব্যাপারে যখন তখন তার মেজাজ চড়ে যায়। বরের চিন্তায় চিন্তায় সুমিতাও যেন কেমন কমজোরি বনে গেল। সংসার যে কি ক্লান্তিকর লাগে এক এক সময়। মেয়েটা তাও অক্সিজেনের মতো ছিল কাছাকাছি। তা সেও তো এরপর হয়তো দিল্লি থেকে আমেরিকা পাড়ি দেবে, বা অন্য কোথাও। এদিকে সুমিতা আর অঞ্জন ক্রমশ ফুরিয়ে যেতে থাকবে পোড়া কয়লার মতো। শুকনো হেসে সুমিতা বলল, সংসারের সুখের চাবিকাঠি আপনি পেয়ে গেছেন মনে হচ্ছে। না, অতটা সৌভাগ্য হয়নি। তবে শুধু নিজের সুবিধা মতো কিছু যুক্তি সাজিয়ে নিয়েছি। এই যা। ভিতরে ক্ষোভ বিক্ষোভ পুষে রেখে কোনো লাভ আছে বলুন? তাতে তো মনোকষ্ট বাড়ে বই কমে না। তা ঠিক। সুমিতা মাথা নাড়ল। লোকটাও আর কিছু বলল না। ফের বই খুলেছে। সুমিতাও বসে রইল ফাঁকা চোখে। সামনে প্রবীণ দম্পতি নিজেদের ভাষায় কলকল করছে। সাইড বার্থে দুই যুবক ব্যবসায়িক আলোচনায় মগ্ন। প্যাসেজ বেয়ে অবিরাম মানুষের আনাগোনা। কিছুই যেন সেভাবে আর খেয়াল করছিল না সুমিতা। একসময় উঠে টয়লেটে গেল, বেরিয়ে দরজার পাশে দাঁড়ালো একটুক্ষণ। এসির বাইরে হাওয়া বেশ গরম, তবে মন্দ লাগে না। কৃত্রিম শৈত্যের বদলে এ যেন এক স্বাভাবিক উত্তাপ। বর্ণহীন কাচের ওপারে আধার নেমেছে। সুমিতা অন্ধকারটা দেখছিল। পায়ে পায়ে সিটে ফিরল সুমিতা। মিত্রমশাইয়ের কানে মোবাইল। বেশ সরবে বাক্যালাপ চলছে, সম্ভবত স্ত্রীর সঙ্গে। ইট, বালি, সিমেন্ট, মিস্ত্রি ইত্যাদি নিয়ে ঘরোয়া আলোচনা। সুমিতা ব্যাগ খুলে একটা ম্যাগাজিন বের করলো। মন বসছে না। 2-4 পাতা উল্টে রেখে দিল পাশে। ভাবার চেষ্টা করলো কাল কলকাতায় পৌঁছে কি কি কাজ আছে। এ সপ্তাহে ইলেকট্রিকের বিল আসার কথা। অঞ্জন নিশ্চয়ই অফিসের কাউকে পাঠিয়ে জমা করে দেবে। একটা ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ডেট আছে না জুলাই মাসে। এজেন্ট ছেলেটাকে বাড়িতে ডাকবে কাল। যাকগে, সে বরং নিজের গরজেই আসুক। পরশু থেকে তো আবার অফিসের জাঁতা কল। কাল দুপুরটা ঘুমিয়ে নিয়ে বিকেলে একবার ভবানীপুর ঘুরে এলে হয়। ইদানিং বাবার শরীরটা বেশ গড়বড় করছে, মাঝে মাঝেই জ্বর। অঞ্জন বড় মুখ করে বলেছিল একজন স্পেশালিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করবে। তা সে কথা তার স্মরণে থাকলে তো। ভাইয়ের সঙ্গে পরামর্শ করে সুমিতাকে এবার ব্যবস্থা নিতে হবে। মিত্রমশাইয়ের ফোনালাপ শেষ। মোবাইল পকেটে রেখে চোখে একটি অর্থপূর্ণ মুদ্রা ফুটিয়ে বলল,
খুব টাইমলি কলটা করেছিলাম বুঝলেন, বিজ্ঞাপনের বিরতি চলছিল। চট করে কথাটার মাথা মুন্ডু কিছু ধরতে পারলো না সুমিতা। অস্ফুটে বলল, মানে? সিরিয়াল চলাকালীন ফোন গেলে গিন্নি হেবি খেপে যায়। ও তাই বলুন। তবু সময় তো একটু স্যাক্রিফাইস করতেই হলো তাকে। আমিও তো ছাড়নেওয়ালা নই। মিত্রমশাই ঈষৎ ঝুঁকেছে। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? সুপ ঘুরে গেল। একবার ভাবলাম আপনারটা নিয়ে রাখি, তারপর মনে হলো ওই ট্যালট্যালে বস্তুটি আপনি কি ছোবেন কি ছোবেন না। ভালোই করেছেন, ট্রেনের স্যুপ সত্যিই আমার রোচে না। সুমিতা ফিরতে চাইল। লঘুভাবে বলল, ওটা কি দিয়ে বানায় বলুন তো, কেমন একটা গন্ধ বেরোয়। রং তো টমেটোর, তবে রেড অক্সাইড গুলে দেওয়া বিচিত্র নয়। যা, কি যে বলেন! রেল কোম্পানি শুনলে আপনার নামে কেস ঠুকে দেবে। অত সোজা নয়, বরং সোনামুখ করে খেয়ে নি, সেটা দেখলে বরং আহ্লাদে আটখানা হবে। মিত্রমশাই ফের শব্দ করে হাসছেন। আমার থিওরি খুব প্লেন অ্যান্ড সিম্পল। কপালে যা জুটছে প্রফুল্ল চিত্তে তা হজম করে ফেলো, তাতে হয়তো জিনিসের খারাপত্বটা ভোঁতা হয়ে যায়। আজব দর্শন তো। সুমিতা মুখ টিপে হাসলো। আলগাভাবে জিজ্ঞেস করলো, আপনার বাড়িতে মিস্ত্রি লেগেছে বুঝি? হুম, মিস্ত্রি লাগিয়ে বাড়ি বানাচ্ছি। কোথায়? রানীকুঠিতে? লোকটা থমকালো ক্ষণকাল, বুঝিবা প্রশ্নের সূত্রটা খুঁজে নিতে চাইল। পরক্ষণে মাথা নাড়ছে। রানীকুঠিতে তো ভাড়া থাকি, বাড়ি তুলছি নরেন্দ্রপুরে। রানীকুঠি ছেড়ে নরেন্দ্রপুর? উপায় কি ম্যাডাম, হাত পা ছড়িয়ে থাকতে গেলে শহর থেকে তো নড়তে হবেই। মিত্রমশাই চশমা খুলে কাঁচ মুছছে। ফের চোখে লাগিয়ে বলল, দেশের বাড়িটা বিক্রি হবার পর হাতে কিছু টাকা এসেছিল, তাই দিয়ে জমি কিনেছিলাম কাঠা 5। এবার ধীরে সুস্থে গরিবের প্রাসাদ উঠছে। আদতে গাঁগঞ্জের মানুষ তো, জীবনের শেষ দিনগুলো যদি একটু খোলামেলা জায়গায় নাই থাকতে পারি। কোথায় ছিল আপনাদের দেশ? হাওড়া ডিস্ট্রিক্ট, গায়ের নাম খালোর, সেই বাগনানের কাছে। খালোর নামটা কোথায় যেন শুনেছে সুমিতা। কোথায় যেন? লোকটা আপন মনে বলে চলেছে, মুশকিল হয়েছে ছেলে মেয়ে দুটোকে নিয়ে। তারা তো সমানে গাইগুই করছে, কিন্তু আমি আর আমার গিন্নি অনেক ডিসকাস করে দেখলাম, এখন যতই ছেলে মেয়ে করি না কেন, তারা তো শেষ পর্যন্ত কেটেই পড়বে। থাকবো তো শুধু আমরা বুড়ো বুড়ি। সুতরাং আমাদের যেখানে মন চাইবে বাড়িটা সেখানেই হওয়া উচিত, ঠিক কি না? ঈষৎ আনমনা সুমিতা ঘাড় নাড়ল। বটেই তো। নৈশাহার হাজির। খেতে খেতে নিজের পরিকল্পনা শুনিয়ে চলেছেন মিত্রমশাই। বাড়িটা ঠিক কেমন ধরনের হতে চলেছে, সামনে পিছনে কিসের কিসের বাগান করবেন, গিন্নির কোন কোন গাছের শখ, তারই বা কি কি ফুল পছন্দ, সবই বলছেন। সুমিতার আর প্রশ্নের অবকাশ নেই, একাই বকে যাচ্ছেন অবিরাম। ভোজন সেরে ট্রেখানা সিটের তলায় নামিয়ে দিল সুমিতা। বোতল খুলে জল খেলো 2 ঢোক। আইসক্রিম দিয়ে গেছে, কাপটা হাতে তুলে নাড়াচাড়া করলো একটু, তারপর সরিয়ে রেখেছে। মিত্রমশাই ন্যাপকিনে মুখ মুছছিলেন। ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, খাবেন না? না, আইসক্রিম আমার ঠিক চলে না। থ্রোট প্রবলেম? না, সেরম কিছু নয়, আসলে মিষ্টি জিনিসটাই আমি ঠিক ক্যালোরি কনসিয়াস। মিত্রমশাই মুচকি হাসছেন। আমি কিন্তু মিষ্টিকেই দুনিয়ার সেরা খাবার বলে মনে করি। তাহলে তো ভালোই, আমারটা আরো সদ্ব্যবহার করে নিন। এবার যেন লজ্জা পেয়েছেন লোকটি। না না, আমি কিন্তু মোটেই এটি মিন করিনি। আহা নিন না, নষ্ট হবে কেন? ব্যাস, আর দ্বিধার বালাই নেই। একান্ত মনোযোগে দুখানা আইসক্রিমই সাবার করছেন ভদ্রলোক। কাপে চামচ ডুবিয়ে হঠাৎ হেসে ফেলেন। জানেন তো, এই মিষ্টির লোভই একবার আমার সর্বনাশ ঘটিয়েছিল। কিরকম? ভবানীপুরে পাত্রী দেখতে গিয়ে 6 রাজভোগ নিমেষে সাফ। পরিণাম মহা পেটুক ভেবে মেয়ে পক্ষ কর্তৃক নাকচ। মজা করে বলছে লোকটা, কিন্তু সুমিতার স্মৃতি যেন ঝাঁকুনি খেলো সহসা। দুম করে পুরনো একটা ছবি ঝলকে উঠেছে চোখে। কি কাণ্ড! লোকটা তো তাকেই দেখতে এসেছিল দিদি জামাইবাবুর সাথে। চেহারা অবশ্য তখন একেবারেই অন্য ধরনের। লিকলিকে রোগা, মাথা ভরা চুল, ভাঙা গাল, সরু গোঁফ। চশমা ছিল না। নামটা কি যেন? দীপক।
না দিলীপ? দীপক। আদিবাড়ি হাওড়ার খালরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করতো তখন, থাকতো দিদি জামাইবাবুর কাছে। বিয়ের পর আলাদা ঘর ভাড়া করবে বলেছিল। কি কারণে যেন সম্বন্ধটা এগোয়নি। হ্যাঁ, সুমিতাই তো বাতিল করেছিল। কথাটা মনে হতেই একটা অসহজ অনুভূতি। লোকটা কি চিনেছে তাকে, নাকি চেনেনি? চেনা চেনা লাগছে মাত্র, কিন্তু এতক্ষণ ধরে নিজের সাতকাহন তবে শোনালোই বা কেন? লোকটা উঠে বাইরে গিয়েছিল, এসে হাত মুখ মুছছে তোয়ালেতে। সিটে বসতে গিয়েও কি ভেবে যেন থামলো। চোখ সরু করে সুমিতাকে জিজ্ঞেস করলো, ম্যাডাম এখন শোবেন নাকি? আড়ষ্ট ভাবে সুমিতা বলল, না মানে একটু টায়ার্ড লাগছে, তবে তেমন তাড়াও নেই কিছু। বুঝেছি, উঠুন তো, ঝটপট আপনার বিছানাটা পেতে দিই। সুমিতার মৃদু আপত্তি গ্রাহ্যই করলেন না ভদ্রলোক। পরিপাটি বিছানা করে তাকালেন সগর্বে। নিন, এবার গড়িয়ে পড়ুন। আমিও গিয়ে ওপরে লম্বা হই। প্রবল গতিতে ছুটছে রাজধানী, দুলছে ট্রেন, কাঁপছে সময়। কানপুর এলো, চলেও গেল। নিভেছে কূপের বাতি, নিঝুম হয়ে এলো কামরা। চলমান নৈশকক্ষ শীতল থেকে শীতলতর। পাতলা বালিশে মাথা রেখে চোখ বুঝে শুয়ে আছে সুমিতা। এলোমেলো চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়। ওপরে শায়িত দীপক মিত্র নামের লোকটাকে কেন অপছন্দ করেছিল সে? গ্রাম্য বলে, নাকি তেমন চটক ছিল না বলে, নাকি চাকরিটা তেমন জোতের লাগেনি তাই? পরে তার সঙ্গে যার বিয়ে হলো সেই অঞ্জন অবশ্য সর্বাংশে অনেক বেশি ওজনদার। একে নট করে সুমিতা হয়তো হিসেবে ভুল করেনি। তবু লোকটার সঙ্গে বিয়ে হলে জীবনটা খুব মন্দ খাতে গড়াতো কি? অথবা যে স্রোতে বইতো সেটাকেও কি এতদিন পরে নিরস ঠেকতো সুমিতার? না, এই প্রশ্নের কোনো উত্তর নেই। নাকি আছে, শুধু সুমিতাই জানে না। ভাবছে সুমিতা, ভেবেই চলেছে, নিদ্রাহীন। আশা করি অন্য লোক নামের এই গল্পটি আপনাদের খুবই ভালো লেগেছে। এই গল্পটি পাঠ করার একটি কারণ হচ্ছে, আমরা একটা কথা প্রায় বলে থাকি এবং শুনে থাকি, সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এর কথাটি বহুলাংশে সত্যি, সর্বাংশে যদি নাও হয় বহুলাংশে সত্যি। এবং জীবনের কোনো না কোনো ক্ষেত্রে, বিশেষত অফিসিয়াল ক্ষেত্রে, চাকরির ইন্টারভিউ বা কলেজের ইন্টারভিউ বা এ ধরনের মানে কলেজে ভর্তি হওয়ার ইন্টারভিউ, এরকম ক্ষেত্রে আমরা কিন্তু কিছুটা হলেও নিজে যেটা নই সেটা ছাড়িয়ে কিছু অন্যভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, এবং সেটার মধ্যে কোনো দোষের নেই। কারণ সেই সময় সেই জিনিসটি বা সেই চাকরিটি বা সেই ইন্টারভিউটি ক্র্যাক করার জন্য সেটা দরকার। যেরকম আমি ব্যক্তিগতভাবে খুব বাড়ির প্রিয় মানুষ, মানে বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে, মানে অন্য কোনো লোকেশনে গিয়ে চাকরি করার কথা আমি ভাবতে পারি না। কিন্তু যখনই কোনো ইন্টারভিউয়ার কোয়েশ্চেন করেছেন যে আমি বাইরে গিয়ে থাকতে এবং চাকরি করতে ইচ্ছুক কিনা, সেক্ষেত্রে একদম মানে এমনভাবে বিষয়টিকে রিপ্রেজেন্ট করতে হয়েছে যে বাইরে গিয়ে থাকতে পারলেই যেন আমার খুব ভালো হয়। তো এইরকম কম বেশি, এটা ঠিক মিথ্যে কথা না, কম বেশি নিজেকে অন্য রকম ভাবে পেশ করা সবাই করে থাকেন। এই গল্পটিতে এই ভদ্রলোকটি যে ভাবে নিজেকে ব্যক্ত করেছেন, মানে তিনি খেতে ভালোবাসেন এবং মিষ্টি খেতে ভীষণভাবে ভালোবাসেন, এবং নিজেকে কোনোভাবে না লুকিয়ে তিনি প্রথম যখন মেয়ের বাড়িতে মেয়ে দেখতে গেছিলেন সেইভাবেই রিপ্রেজেন্ট করেছেন, যেটি তিনি নিজে। কিন্তু সেই ক্ষেত্রে ওনাদের ওয়েভলেন্থটা ম্যাচ করেনি। হয়তো কিছুদিন পরে হয়তো আরো 2-3 দিন ওনারা নিজেরা কথা বললে হয়তো ওনার এই মিষ্টি খাওয়ার যে অভ্যেসটি, সেটি মেয়েটির কাছে ভীষণ ভীষণ একটা আনন্দদায়ক ব্যাপার হতো, আরো বেশি মিষ্টি এনে সে তাকে খাওয়াতো। তো আমি এটাই বলতে চাইছি যে অফিসিয়াল ক্ষেত্রে এই কথাটি যতটাই
মানে যতটাই সত্যি হোক না কেন বা যতটাই কার্যকারী হোক না কেন, আমাদের ব্যক্তিগত জীবনে যেন ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন হয়ে না দাঁড়ায়। অন্তত পক্ষে দ্বিতীয় একটা চান্স প্রত্যেকটা মানুষকে দেওয়া উচিত। প্রথমেই কাউকে যদি আমাদের খারাপ মনে হয়, সে যে সর্বাংশে বহুলাংশে খারাপ এমনটা কিন্তু নয়। আমার এই কারণেই এই গল্পটি বিশেষভাবে ভালো লেগেছে এবং আমি এই গল্পটি আজকে পড়ে শোনালাম। আশা করি মানে আমার পড়া গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে। পাশে থাকবেন। আজকের মতো আসি, নমস্কার।